আসসালামু আলাইকুম সবাইকে ইজি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো কুয়ার পানি তোলার যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কুয়ার ম্যাথের ক্ষেত্রে প্রথমে আমাদের সবচেয়ে সহজ যে সব উদাহরণ দেওয়া থাকে সেটা হলো তোমার মনে করো একটা কুয়া আছে এভাবে, সেটা তোমার মনে করো সম্পূর্ণ পূর্ণ থাকতে পারে অথবা তোমার অর্ধপূর্ণ থাকতে পারে, যে কোনো অবস্থায় থাকতে পারে। তো এখান থেকে আবার সার্টেন পরিমাণ পানি তোমার তুলতে হয়, সেক্ষেত্রে তোমার কৃতকাজ নির্ণয় করতে দেয়। তো এই ক্ষেত্রে আমরা ভারকেন্দ্রের একটা কনসেপ্ট জানি, যেহেতু আমাদের কুয়াটা সম্পূর্ণ সিমেট্রিক্যাল, অর্থাৎ এর উপরের অংশ বেশি চওড়াও না, উপরের অংশ আর নিচের অংশের মধ্যে চওড়ার কোনো পার্থক্য থাকে না, অর্থাৎ দুটো সমপরিমাণ থাকে। সে কারণে আমরা ভারকেন্দ্র সহজে নির্ণয় করতে পারি। ভারকেন্দ্র কোনটা হয়? সাধারণত আমরা যত পরিমাণ পানি তুলি তার মধ্যবিন্দু, অর্থাৎ ওই উচ্চতার মধ্যবিন্দু পরিমাণ হলো ভারকেন্দ্র। যেমন মনে করো তোমার যদি আচ্ছা এই যে কুয়া হয়, এটা যদি তোমার অর্ধেক পরিমাণ পানি বলে, যে অর্ধেক পরিমাণ পানি যদি আমার বের করতে হয় তাহলে কৃতকাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, যে আমাদের পুরোটা যদি হয় এইচ, এটুকু আমাদের হবে h/2, এটুকু আমাদের হবে h/2, এটুক যদি আমাদের h/2 হয়, তার মানে আমরা যে ভারকেন্দ্রটা যাচ্ছে পুরো পানির ভারকেন্দ্র এর মধ্যবিন্দুতে না এখানে, তো এটুক কত হবে? এটুক অবশ্যই হবে h/4। তো সেই ক্ষেত্রে তোমার ক্যালকুলেশন করে তোমার এই যে বিন্দুটা আসছে এটা কত হবে? এটা অবশ্যই হবে তোমার এই যে ভারকেন্দ্র টোটাল দূরত্ব h/2 প্লাস h/4, অর্থাৎ আমার যে h প্রাইম সমান হবে h/2 প্লাস h/4 সমান কত? এখানে 4 নিলে আসে 2h, 3h/4। এটা হলো আমার ভারকেন্দ্রের দূরত্ব, এবং এই উচ্চতাটা ধরে আমার হিসাব করতে হয়, অর্থাৎ আমরা যে mgh বসাই সেখানে h এর জায়গায় আমাদের এই 3h/4 বসাতে হবে। কিন্তু mgh এর যে m আমরা বের করি, ওখানে যে রো ভি লিখি, ওখানে যে আয়তন, ও আয়তনের ক্ষেত্রে কিন্তু আমার যতটুক পানি তুলবো আমার ততটুক পানির উচ্চতাটা, অর্থাৎ h/2 আমরা ইউজ করব। এখন আমাদের মেন ঝামেলা লাগে এই যে এই h প্রাইম বের করার জন্য, যে আমরা ভারকেন্দ্রের উচ্চতা কত ধরবো। এখন এখানে তো সিম্পলি বলছে যে অর্ধেক পানি পূর্ণ আছে, সেটা সম্পূর্ণ তুলতে কত, সেই ক্ষেত্রে আমরা বের করতে পারবো। আর একটু যদি কমপ্লেক্স করতে পারে সেটাও আমরা বের করতে পারি, অর্থাৎ যদি বলো অর্ধেক পানি পূর্ণ আছে তার অর্ধেক তুলবে, তখন ভারকেন্দ্র এখানে, তখন কি h/4 অর্ধেক h/8, সেটা হিসাব করে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তো এখন আমাদের ভারকেন্দ্রে এরকম যদি সহজ সরলভাবে বলা থাকে অর্ধেকের অর্ধেক তার অর্ধেক, এভাবে যদি বলা থাকে আমরা কিন্তু ভারকেন্দ্রের উচ্চতা সহজে নির্ণয় করতে পারি। কিন্তু ঝামেলা কখন লাগে? ঝামেলা তোমার তখনই লাগে যখন তোমাকে বলবে যে 5/3 পানি উত্তোলন করতে পারে, অথবা তোমার মনে করো 7/2 পানি ভরা আছে, তার আবার 5/7 তুলতে হবে। তো তখন তোমার কিন্তু এভাবে এই কনসেপ্ট ইউজ করে কিন্তু ভারকেন্দ্র নির্ণয় করা খুবই জটিল বিষয় হয়ে যায়। তো সেটাই আমরা দেখবো যে আসলে আমরা কিভাবে ভারকেন্দ্রটা বের করতে পারি। আচ্ছা, প্রথমে সবার আগে তো আমাদের জানা উচিত যে ভারকেন্দ্র আমাদের কেন বের করতে হয়। দেখো, আমাদের একটা কুয়া যদি থাকে, আমি একটা তোমার পারফেক্ট এক্সাম্পল ধরে নিচ্ছি যে সম্পূর্ণ কুয়াটা পানি দ্বারা পূর্ণ, এবং আমাদের সম্পূর্ণ পানি তোলার জন্য তোমার হিসাব করতে হবে কৃতকাজের। এখন কৃতকাজের ক্ষেত্রে দেখো, তোমার মনে করো একটা কুয়ার ভিতর পাইপটা যদি এভাবে ডোবানো থাকে, আমাদের অনেকের একটা মিসকনসেপশন আছে যে পাইপ দিয়ে আমরা পানি তুলি, পাইপটা তো কুয়ার নিচে থাকে, তাহলে আমার নিচের উচ্চতা হিসাব করা উচিত না। আসলে না, তোমার পাইপটা যদি ডোবানো থাকে তাও কিন্তু পানি দেখবা ওই পাইপের এই পর্যন্তই থাকে, অর্থাৎ পাইপ ডোবানোর পর এমন না যে এখানে পানি খালি থাকে তুমি এখান থেকে টান দিয়ে তারপর পানি তুলছো, তোমার টান আসলে এতটুকুই দিতে হয়। বুঝতে পারছো বিষয়টা? তোমার এতটুকুই টান দিতে হয়, কারণ এই পানির লেভেলটা সেম মেনটেন করে। এটা তুমি চাইলে মোটা একটা পাইপ নিয়ে ডুবিয়ে দেখতে পারো। চিকন পাইপের ক্ষেত্রে আবার ঝামেলা আছে, ওটার তরলের পৃষ্ঠ টানের ক্ষেত্রে দেখা যায় কি তোমার পাইপটা এরকম ডোবালে পানি অটোমেটিক উপরে অনেকখানি উঠে আসে, ওটা ভিন্ন হিসাব। যে তোমার যদি ছিদ্র খুবই ছোট থাকে তাহলে পানির একটা পৃষ্ঠ টান কাজ করে, যার ফলে ওরকম হয়। কিন্তু তুমি মোটামুটি একটু মোটা পাইপ নিয়ে যদি চিন্তা করো তাহলে দেখবা এরকমই আসবে। তো আমরা এখানে বুঝতে পারছি যে এখান থেকে হয়। তো এই চিত্রটা কমপ্লেক্স না করি এখানে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, তো এখানে কি এই সারফেসের পানিটার জন্য দেখো তো এটুক পানির যদি কথা আমি চিন্তা করি, মোটামুটি ধরে নাও এটুকের উচ্চতা একই, উচ্চতা তো পার্থক্য থাকবে, লেয়ার বাই লেয়ার যত নিচে যাবে পার্থক্য থাকে। তো আমি ধরে নিলাম এই লেয়ারটা খুবই চিকন, এই চিকন লেয়ারের জন্য তোমার উচ্চতা কত হবে? 0, কারণ একদম আমি তুলতেই যাচ্ছি এই পর্যন্ত পানি, অর্থাৎ এটাই আমার সর্বোচ্চ উচ্চতা কুয়ার। তো আমি এখান থেকে পানির কৃতকাজটা হিসাব করতে চাচ্ছি, তো এর জন্য h = 0। আবার এর নিচের লেয়ারটার কথা যদি চিন্তা করো, এর জন্য সার্টেন একটা উচ্চতা থাকবে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার।
এর জন্য আর একটা উচ্চতা থাকবে, এর জন্য আর একটা উচ্চতা থাকবে। তো এভাবে যদি তুমি হিসাব করতে যাও বিভিন্ন স্তরের জন্য উচ্চতা ভিন্ন ভিন্ন। তো এই ক্ষেত্রে কি আমাদের কৃতকাজ একসাথে বের করার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কমন সেন্স কি বলে যে এই কুয়াটা যেহেতু উপরের অংশ আর নিচের অংশ সেম, অর্থাৎ সেম টাইপের সিমেট্রিক্যাল অবস্থা আছে, তো আমাদের কমন সেন্স বলে যে যেহেতু এখানে আমার উচ্চতা একদম শূন্য লাগে এবং একদম নিচে যদি আমি দেখি এই নিচের তলানির অংশের পানির উচ্চতা কি পুরা এইচ, অর্থাৎ এই পুরা কুয়ার দৈর্ঘ্য যদি এইচ হয় এই পুরাটা এইচ, তো এটুক যদি আমার শূন্য লাগে এবং এটুক যদি আমার এইচ লাগে, তো আমাদের কমন সেন্স বলে যে আসলে আমি যদি আসলে এদের মাঝামাঝি কোনো একটা উচ্চতা নিয়ে সবার জন্য হিসাব করি তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনটা সঠিক আসার কথা, এবং আসলেও এটা সঠিক হয়। তোমরা যদি এখানে তুমি যদি একটা বিন্দু নিয়ে তুমি সবার জন্য তুমি যদি কৃতকাজ হিসাব করো তাহলে দেখা যায় তুমি ওই যে লেয়ার বাই লেয়ার যে হিসাব করতা ওই হিসাব আর এই হিসাব সেমই আসে। এখন লেয়ার বাই লেয়ার হিসাব কিভাবে করে? লেয়ার বাই লেয়ার হিসাব করার জন্য তোমার ইন্টিগ্রেশনের প্রয়োজন হয়। এখন কৃতকাজের ক্ষেত্রে কি, তোমার কৃতকাজের ক্ষেত্রে দেখা যায় এম জি এইচ ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে তো এইচ না, এখানে আমরা কি করি, এখানে মনে করো তোমার সার্টেন একটা মনে করো, আচ্ছা এটুকু একটু মুছে দিই আগে, মনে করো তোমার সার্টেন একটা মনে করো এখানে নিলাম আমার কুয়াটা এই পর্যন্ত, ঠিক আছে, কুয়াটা এই পর্যন্ত। তো মনে করো এই লেয়ারের একটা পানির কথা আমি চিন্তা করি, পরে আমি ইন্টিগ্রেশন করবো, কিন্তু এই লেয়ারের পানির একটা চিন্তা করি। এটা মনে করো এর পুরুত্ব কত দেওয়া যায়, এর পুরুত্ব তুমি মনে করো ধরতে পারো এর পুরুত্ব হলো মনে করো ডিএক্স পরিমাণ, এর পুরুত্ব হলো তোমার ডিএক্স পরিমাণ। তো এই ডিএক্স পরিমাণ পানির পুরুত্ব কি হবে, তোমার এই জায়গায় যদি একটা ব্যাসার্ধ আর দেওয়া থাকে, কুয়াটা তো এরকম আসলে আমি তো 2D কে রেখেছি, তখন তোমার দেখা যায় এখানে তুমি পাই আর স্কোয়ার লিখবা, পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা তুমি লিখবা। এটা হলো তোমার পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা হলো তোমার এতটুকুর উচ্চতা। এখন এটা হলো তোমার সেই ডিএক্স, এটা হলো তোমার আয়তন, আর আয়তনের সাথে রো গুণ করে দিলে কি পানির আমরা ওজন পেয়ে যাই, অর্থাৎ এই টোটাল জিনিসটা আমার এম বহন করছে, এম ইন্টু 9.8, এটা হবে জি আর কি, এম জি ইন্টু এইচ কত, এখানে এইচ তো না, এইচকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি, এটার উচ্চতা কত, এটার উচ্চতা আমরা ধরে নিলাম এক্স, তখন এই যে এক্স নিতে হয়। তো তখন যদি তুমি সব ধ্রুবকগুলো এক পাশে আনো তাহলে এই জায়গায় কি হয় তোমার পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ডি, আচ্ছা পাই আর স্কোয়ার জি ইন্টিগ্রেশন অফ তোমার এক্স ডিএক্স হয়। এই তখন ইন্টিগ্রেশন করে তারপর তোমার বের করতে হয় এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, এটার ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়, তোমার একদম 0 থেকে এইচ ইজ ইকুয়াল টু 0 থেকে এইচ ইজ ইকুয়াল টু এইচ পর্যন্ত ইন্টিগ্রেশন। তো এইভাবে ইন্টিগ্রেশন করা খুব কমপ্লেক্স একটা জিনিস, তো এটা যারা আসলে তোমরা বুঝো না অথবা ইন্টিগ্রেশন করো নাই তারা স্কিপ করে রাখো। আপাতত তোমাদের বোঝানোর জন্য যে আসলে তুমি যদি ভারকেন্দ্রের কনসেপ্টটা ইউজ না করো কত কঠিন হতে পারে টপিকটা, সেজন্য তোমাদেরকে আসলে এটা দেখানো। তো এখন ভারকেন্দ্র আমরা কিভাবে সহজ নির্ণয় করতে পারি দেখো। তো আচ্ছা এখন যদি আমরা ভারকেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে দেখো আমরা যে প্রথমে যে চিত্রটা দেখিয়েছিলাম যে এই যে এটা, এখানে আমাদের ভারকেন্দ্র কত আসছিল ভালো মতো এটা মনে রাখো যে 3h/4 আসছিল। এখন আমরা নতুন একটা পদ্ধতি দেখাবো, সেভাবেও 3/4 আসতে বাধ্য, সেটা কি দেখো। আচ্ছা প্রথমে সবচেয়ে সহজ সিম্পল ওয়ের মাধ্যমে আমরা ভারকেন্দ্রটা নির্ণয় করব। সেটা হলো তোমার মনে করো এই যে একটা কুয়া, আমি যেটা বলছিলাম যে তোমার একদম উপরের উচ্চতা কত, উপরের উচ্চতা h ইজ ইকুয়াল টু 0 আর নিচের উচ্চতা কি h ইজ ইকুয়াল টু h। তো এখন তোমার মনে কি আসতে পারে যে আমার অবশ্যই মধ্য একটা বিন্দু হওয়ার কথা, এটার উচ্চতা নিশ্চয়ই h/2। এখন h/2টা কিভাবে আসলো দেখো, তোমার এখানে যদি h প্রাইম সমান সমান আমি 0 প্লাস h ডিভাইডেড বাই 2 করি তাহলে কিন্তু আমার h/2 চলে আসছে। তার মানে এই সূত্রটা কি, আমার একদম পানির উপরের লেয়ারের উচ্চতা প্লাস পানির নিচের লেয়ারের উচ্চতা ডিভাইডেড বাই 2, অর্থাৎ যতখানি পানি আমি তুলবো ততর উপরের উচ্চতা প্লাস নিচের উচ্চতা ডিভাইডেড বাই 2, এটা হলো আমাদের মেন সূত্র। এখন দেখো আমরা সেই প্রথম যে হিসাবটা করেছিলাম ওইটাই দেখি 3h/4 আসে নাকি দেখি, আসো। ওই ক্ষেত্রে কি ছিল, এরকম একটা কুয়া ছিল, তোমার বলছে অর্ধেক পানি, এই অর্ধেক পানি তোমার অপসারণ করতে হবে। তো এখন দেখো এই পুরোটা যদি হয় h, এটুক হবে h/2, তোমাকে বলছে এতখানি পানি তোমার তুলতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ভারকেন্দ্রের উচ্চতাটা বের করব। দেখো তোমার যে সর্বোচ্চ টপ লেয়ারের উচ্চতা কত h/2 প্লাস বটম লেয়ার, এই যে নিচের বটম লেয়ারের উচ্চতা কত h ডিভাইডেড বাই 2। তো এখানে আসে 3h/2 ডিভাইডেড বাই 2,
তোমার 3h/4। কি আগেরটার মতো মিললো না? তো এইভাবে কিন্তু এই সূত্র দিয়ে আমরা খুব সহজে কিন্তু এরকম যে সিমেট্রিক্যাল কুয়া আছে সেগুলোর ক্ষেত্রে আমরা হিসাব নিকাশ করতে পারি। কিন্তু তোমার যদি দেখা যায় তোমার এরকম একটা ত্রিভুজ আকৃতির, এগুলো সাধারণত দেয় না পরীক্ষা, তাও যদি দিয়ে দেয় তো এই ক্ষেত্রে তুমি কি করবা? আমরা জানি ত্রিভুজের ভারকেন্দ্র এই যে এইভাবে, আমরা কিন্তু অনেক জায়গায় পড়েছি, আমাদের উপপাদ্য ছিল সেই জায়গায় পড়েছে যে ভারকেন্দ্র, এটাকে যদি আমরা জি বলি, ত্রিভুজের ভারকেন্দ্র এমন জায়গায় হয় যে মধ্যমার উপরে, মধ্যমা কি এই বাহুর মধ্যবিন্দুতে হয়। এই বাহুর মধ্যবিন্দুকে যদি তুমি টপ বিন্দুর সাথে যোগ করে দাও তো এই মধ্যমার উপর এমন জায়গায় ভারকেন্দ্র হয় যে সেটা এই মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। তো এইভাবে হিসাব নিকাশ করে তুমি কিন্তু ভারকেন্দ্রের উচ্চতা বের করতে পারো। তারপর বৃত্তের ক্ষেত্রে কি, বৃত্তের ক্ষেত্রে তোমার ভারকেন্দ্র একদম কেন্দ্রে হয়। তো এভাবে কিন্তু আমরা হিসাব নিকাশ করতে পারি যে কিভাবে কি করা যায়। তো আশা করি তোমরা সূত্রটা শিখতে পেরেছো। তো আমি সুন্দর মতো লিখে দিই যে এইচ ড্যাশ সমান সমান, আচ্ছা এটা আমরা এইচ ম্যাক্স এইচ মিন লিখে দিই। এইচ ম্যাক্স কি, টপ লেয়ারের উচ্চতা, প্লাস এইচ মিনিমাম হলো বটম লেয়ারের উচ্চতা, ডিভাইডেড বাই 2। তো এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু কোয়ার ম্যাথগুলো করে ফেলতে পারি। তো আশা করি কোয়ার ম্যাথের উচ্চতা কিভাবে বের করতে হয় তোমরা এই সহজ সূত্রটির মাধ্যমে তোমরা বের করতে পারবে এবং ম্যাথগুলো করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি সব কিছু ভালো মতো বুঝতে পেরেছো। ইজি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।